বাচ্চাটা সিলিং থেকে পড়ে গিয়েছে, মানে যে ঘরের সিলিং থেকে, তো সেখান থেকে পড়ে গিয়েছে। আমি নিয়ে এসেছি ওর মার সামনে। ওর মা এখন আবার কি করে সেই উপরে নিয়ে যাচ্ছে সেটাই আমি দেখছি। এত বড় একটা বাচ্চাকে কি কষ্ট করেই না নিয়ে যাচ্ছে, বাপরে বাপ! দেখে সত্যি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে সকালে বাসি কাজ করে রান্না করে চলে এসেছি রুটি বানাতে, রুটি আর পরোটা। তো মা করবে, মা খাবে রুটি আর আমি খাবো পরোটা। তো তারপরে তো সবই পরোটাই হয়ে গেল, রুটি আর হলো না। তো এখানে আটা আর ময়দা একটুখানি লবণ দিয়ে জল দিয়ে হালকা করে মেখে নিচ্ছি, মানে যতটা জল লাগে, একবারে জল না দিয়ে একটু একটু করে দিয়ে এইভাবেই মেখে নিচ্ছি। তো অনেক দিন থেকে আমরা মানে মাঝে মাঝে আর কি এখন রুটি আর পরোটা খাচ্ছি, একটুখানি ভাতটা স্কিপ করে যাচ্ছি। 3 বেলা ভাত আগে যেহেতু খেতাম, এখন 3 বেলা ভাত খাই না। এক রাতে হয়তো, নয়তো দুপুরে বা সকালে, যে কোনো একবেলা এই পরোটা বা রুটি খাচ্ছি। তো যাই হোক, আজকে আমি বানাচ্ছি, অন্যদিন মা বানায়, আর মা এইসব জিনিস খুব কম বানায়। মা তো জানোই এই বিরক্তকর কাজ করে না, মা ডাইরেক্ট ভাত তরকারি করে দিবে, ব্যাস ঝামেলা শেষ। তো এখন রাতে ভাত তরকারি হয়, সেটাই আমাদের সারাদিন চলে। তো আজকে এই যে আমি পরোটা বানাচ্ছি, আর আমি পরোটাটা খুব সিম্পলভাবেই বানাবো। তো এখানে আমরা মানে আমি আর আমার মা আর আমার ঠাম্মা খাবো। তো এখানে আমরা বেশি করিনি, 6। তো আমি যেভাবে আলু পরোটা বানাই সেটা আমি একদিন, মানে আমি তো মানুষের দেখেই শিখেছি। তো আমি যেভাবে আর কি আলু পরোটাটা বানিয়েছি এবার, প্রত্যেকটা আলুর পরোটা এত সুন্দর ফুলেছে না, সত্যি কি আর বলবো। তো এর আগে, এর পরে যখন বানাবো আর কি, তখন তোমাদেরকে দেখাবো। তো এই যে আলুর পরোটাগুলো বানানোর আগে, এই যে বললাম না তোমাদেরকে কয়টা রুটি বানাবো, তো এই যে কয়টা রুটি বানাচ্ছি, এটা মার জন্য। আর যেটা পরোটা বানাবো সেটাও তখন পরে কিন্তু মাই খাবে। আর এই যে রুটিগুলো দেখছো, সেটাতে যেহেতু এখানে ময়দার পরিমাণটা বেশি আছে, তো পরে তেল দিয়ে পরোটার মতো করে নেবো। তবে আলুর পরোটা না, এমনি পরোটা। আর আমি যেটা এবার বানাবো আলুর পরোটাটা, সত্যি মানে দেখতেও যেরকম হয়েছে, খেতেও সেরকমই হয়েছে। পরোটাগুলো এতটা ফুলেছে, আমি না রুটি ফোলাতে পারি না, আমি পরোটাটা ফুলাতে পেরেছি না, আমি নিজেই অবাক। তো এদিকে যে পরোটাগুলো দেখছো, প্রত্যেকটা পরোটা এতটা নরম আর এত সুন্দর ফুলেছে, পুরো পরোটাটার মধ্যে আলু মিশে গিয়েছে, দারুণ লাগছিলো। হালকা করে ধনেপাতা পেঁয়াজ, তো আমি যেভাবে বানাই আর কি সেভাবে বানিয়েছি। মানে অনেক খেয়েছে মা, মানে মার আর কি মন, দুটো খেয়ে মন ভরছিল না। তো মা অনেক খেয়েছে পরোটা, আমিও খেয়েছি, ঠামাকেও দিয়েছি। তারপরে এদিকে সকালে পরোটা বানিয়ে খাওয়া দাওয়া করে, ওই সকালে তো বাসি কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছ বাসনের পরিমাণটা অনেকটাই কম, মানে একবারে বাসন মাজলে অনেকটা হয়। আর এখন যেহেতু গরমের দিন, এখন আমাদের কুয়োপাড়ে যে রোদ্রু আসে, তো এখন আর একবারে বাসন মাজি না, যখনকার বাসন তখনই মেজে নিই। তো এই যে কম বাসন দেখছো, তো এই বাসনগুলো এখন মেজে নেবো। আর বাসন যেহেতু এখন অল্পটুকু, তো অল্পটুকু বাসন মাজতে বেশি সময় লাগে না। আর ওইদিকে কাপড়টা ভিজে রাখলাম, বাসনটা মেজে ততক্ষণে কাপড়টা হালকা একটু ভিজে যাবে। মানে বেশিক্ষণ কাপড়টা ভিজিয়ে রাখলে নোংরাটা নাকি উঠে যায়। তো মা বলে কাপড়টা ভেজানোর সঙ্গে সঙ্গে কাচতে না, একটু আধ ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে পরে ভালো হয়। তো ওই জন্য কাপড়টা ভিজিয়ে তো এখানে বাসনটা মেজে নিচ্ছি। তারপর বাসনটা মাজা হয়ে গেলে কাপড়টা ধুয়ে শুকাতে দিলেই মোটামুটি আজকের কাজ কমপ্লিট। কিন্তু আরও কাজ আছে, খুঁটিনাটি কাজ করলে তো অনেক কাজ করা যায়। আমাদের একটা ঘর ভাঙা হয়েছিল, তো সেখান থেকে না অনেক কাঠ বেরিয়েছে। তো আজকে সেই কাঠগুলো মা পরিষ্কার করছিল, তো সেই ছোটো ছোটো কাঠগুলোই একটা বস্তার মধ্যে ভরে রেখে দেবো। তো চলো বাসনটা মেজে নিই, তারপর। এখন যেহেতু ধুলোর দিন, আর এত পরিমাণে ধুলো হয় না, দেখো কতটা সাদা হয়েছে। আর এগুলো কিন্তু একটু ঝাড় দিলেই ধুলো হয়। তো রোজ চেষ্টা করি ঘরটাকে রোজই মুছে রাখার। আর ঘরে যেহেতু খুব পাড়াপাড়ি কম হয়, মানে লোকজন নেই এই ঘরে, তো কেউ ঢুকে না আমি ছাড়া। মা তো সারাদিন এই ঘরে থাকে না, মা মার ঘরেই থাকে। তো এই ঘরে শুধু মা রাতেই আসে ঘুমানোর সময়। তো এই ঘরে খুব একটা নোংরা হয় না, কিন্তু বিড়ালের বাচ্চাগুলো না খেলাধুলা করার জন্য একটু ধুলো ধুলো হয়ে যায়। তো চেষ্টা করে রাখি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ঘরটাকে, আর সবসময় গুছিয়ে গুছিয়েই রাখার চেষ্টা করি। তো এদিকে ঘরটা মুছে নিলাম, ঘরটা মুছে দেখো উঠানটা যেটা মুছেছি সেটা ভেজা, আর যেটার মধ্যে আমি বসে আছি কতটা শুকিয়ে পুরো কাঠ হয়ে গিয়েছে। এত পরিমাণে রোদ্রু পাওয়ার এখন, মানে কি আর বলবো। একসময় তো রোদ্রুর জন্য জামা কাপড় মানে শুকানোর জন্য রোদ্রুই খুঁজে পাওয়া যেত না, রোদ্রু দেখাই যেত না, সূর্যই উঠতো না।
আর এখন এত রুদ্র উঠে, তো এই যে কাঠগুলো দেখছো সেগুলো না বিক্রি করে দেবো, আমাদের তো খড়ি লাগে না। তো এই কাঠগুলো আরও অনেক আছে, তো এখানে ছোট ছোটোগুলো বস্তার মধ্যে ভরে রাখছি, কারণ আমরা বাড়ি থাকবো না, আমরা যাব দাদু বাড়িতে। তো আমরা এই জন্য সব জিনিস কাজ বাড়ির মানে বাড়ির বাইরে আর কি যা সমস্ত জিনিস আছে তো সেইগুলো আমরা ঢুকিয়ে রাখছি। আর তো বেশি দিন নেই, হোলি আসছে, হোলিতে বা দাদু বাড়ি যাবো। তো এই যে দেখতে পাচ্ছ ঘর বিছানা সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছি। আর এই যে বাচ্চাগুলো দেখো এখানে শুয়ে আছে, কত সুন্দর সুখের ঘুম ঘুমাচ্ছে না ওরা, তাই না? এদিকে দেখলেও কিন্তু ভালো লাগে। এই যে বিছানা পরিষ্কার করে ঝেড়ে এই যে ঘরটার মুছে বের করেছি, এই যে কাঠটা গুছিয়ে রাখলাম, মোটামুটি অনেকটা কাজ কমপ্লিট করলাম। যত একটার পর একটা কাজ কমে আসে না, তত নিজেকে হালকা মনে হয়। আর এখন যেহেতু আমি একটু করে কাজ করি আর একটু করে পড়াই, তো আমার এখন আগের থেকে অনেকটা চাপ বেশি। তো ওই যে আজকে শনিবার, আজকে পড়ানো নেই, তো আজকে ভাবছি একটা এক্সট্রা কাজ করবো। এক্সট্রা কাজ বলতে ওই যে ফুলের গাছগুলো লাগিয়েছিলাম, দেখলে চারা বেরিয়েছে, তো সেগুলো আলাদা করে আবার একটা টবে লাগাবো। টব তো নেই, ওই যে কৌটোগুলো সেগুলোর মধ্যেই লাগাবো। তো সেই কাজ করতে করতে তোমাদেরকে দেখালাম বাচ্চাগুলো শুয়েছিল, তো এই বাচ্চাগুলো না আবার বেরিয়েছে। ওর মা না ওকে না আমাদের এখানে রাখে না, পাশের বাড়িতে রাখে, পাশের বাড়ির সিলিংয়ের উপরে বাচ্চাগুলোকে রাখে। দেখো বাচ্চাগুলো কতটা কিউট হয়েছে। এই বাচ্চাগুলোর প্রতি না আমার একটা আলাদা ভালোবাসা, আলাদা একটা টান, জানি না কেন, আমার না অনেক ভালো লাগে। কুকুর বেড়াল এইসব যত দেখি তত মায়া লাগে। তো এই যে বাচ্চাগুলো দেখছো, তো তার মা, বাচ্চাটা তো এখন অনেকটা বড় হয়েছে, তার মাকে না আমরা এত খাইয়েছি কি বলবো, সব সময় পেটটা ভরা ছিল, একদম পেটটা পুরো টিম ছিল। দেখতে পাচ্ছ বাচ্চা দিয়েছে তবু শরীরটা কত সুন্দর নাদুস নুদুস। তো বাচ্চাটা এতটা বড় হয়েছে, মানে দুধু এখনো পর্যন্ত কিছু খায়নি, ওই মার যে আর কি বিড়ালটা কুচু তারই দুধু খেয়েছে। তো দেখো কতটা গুদুম হয়েছে বাচ্চাটা। তো বাচ্চাটাকে না এখন গাছে করে তুলবে। আমি না সত্যি আমরা তো অনেক বছর থেকে বিড়াল, আমরা কিন্তু বিড়ালটাকে শখের জন্য আমরা পুষি না, আমরা পুষি মায়ার জন্য, যে আমাদের একটা শখ, আমাদের কিন্তু শখ নেই। আমরা যে বাড়িতে আসে আমরা তাদেরকে খেতে দিই, মানে আমাদের খুব কষ্ট লাগে, যার জন্য বিড়ালগুলো থেকে যায়। আমাদের কিন্তু বিড়াল কুকুর পোষার কোনো রকম ইচ্ছে নেই বা শখ নেই আমাদের। ওই যে বললাম তাদেরকে দুবেলা দুমুঠো খেতে দেই, এটাই, আর কিছু না। তো না বাচ্চাটাকে না ওরা নিয়ে যাবে, কি করে নিয়ে যাবে সেটাই আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো। যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, বাচ্চাটা বেশ বড় আর মোটা। ও তো বললাম ওই যে বাচ্চার মাকে আমরা না খেয়ে রাখিনি কখনো, ওই দুধ খেয়ে চারটা বাচ্চা এত মোটা হয়েছে কি বলবো। আর এখন বাচ্চাটা যেহেতু বড় হয়েছে, ওর মা কিন্তু ওকে মুখে করে তুলতে পারছে না। ছোট যদি থাকতো তাহলে কিন্তু মুখে করে তুলতো। ও বাচ্চাটার মা অনেক চেষ্টা করছে ওকে তোলার জন্য, দেখতে পাচ্ছ কাদায় মাদায় একদম একাকার করে দিয়েছে। যেহেতু পাশের বাড়ির স্লিংয়ের ওখানে নিয়ে যাবে, তো আমি চেষ্টা করছি ওকে একটুখানি গাছে উঠিয়ে রাখতে। কিন্তু ওই যে বাচ্চা, ওর মার আলাদা বুদ্ধি, আমার আলাদা বুদ্ধি, যতই হোক ও তো বিড়াল, ও মা হয়েছে, ও তো বুঝবে না একটা বাচ্চার মর্ম। তো বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। ফাইনালি কি করে মুখে করে উঠিয়ে গাছে করে নিয়ে যায় সেটা আমি দেখে অবাক হয়েছি। দেখো ও কিন্তু কষ্ট করে কিন্তু নিয়ে গেল, মানে কোনো রকম নিয়ে গেল, তারপরে ওখানে কিন্তু বাচ্চাটাকে নামালো চাইলে, মানে একবারে উঠে ওখানে নামালো। তারপরে ওখানে একটুখানি রেস্ট নিয়ে তারপরে ওই যে মুখে করে দেখো এই আমাদের বাড়ি থেকে ওই পাশের বাড়ি চলে গেল, পাশের বাড়িতে গিয়ে তারপর ওই সিলিংয়ের মধ্যে রেখে দিল। মানে সত্যি ওদের বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেলাম, কি আর বলবো। বিড়াল তো ওরাও মা, মানুষেরও বাচ্চা কাচ্চা হয়, কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়, ঝাড় প্রতি টান। তো বিড়াল হয়েছে, ও মা হয়েছে, তো কি হচ্ছে, ওর বুদ্ধি নেই, ওরও বুদ্ধি আছে। তো এমনভাবে বাচ্চাটাকে আর কি নিয়ে গেল, পরে আবারও আনবে আমাদের বাড়িতে। না তো এই তো দেখে আমাদের কাজ, মানে বিড়ালের পিছনে থাকা, কুত্তার পিছনে থাকা, এই কাজ করতে করতে বেলা হয়ে যায়। তারপরে মা তো ওইদিকে মার কাজ করছিল, তো মা বললো উঠানটা ঝাড় দিয়ে জল ছিটিয়ে, উঠানটার মধ্যে জল ছিটিয়ে এই যে ঝাড় দিয়ে দিলাম। আর যে কাঠটা দেখছো, মানে খড়িগুলো দেখছো কাঠের, তো সেগুলো আমরা রেখে দেবো, ঘরের ভিতরেই রেখে দেবো। আমাদের বাড়িতে তো জানোই কতটা চোর আছে, মানে পিছন দিকটা ভেঙে গিয়েছে, ওটা ঠিক করতে হবে। ওটা ঠিক করলে পরে একটুখানি চিন্তাটা আর কি, মানে চিন্তাটা দূর হবে যে কেউ বুঝে নিয়ে যাচ্ছে নিচে। জানো পাশের বাড়ি চোর থাকলে তো জানোই কতটা ভয়।
তো যাই হোক, এদিকে আমি ফুল গাছে জল দিয়ে দিচ্ছি। এখন হয়েছে বিকেলবেলার দিকে গাছটাতে জল দিলে পরে গাছটা ভালো থাকে। তো গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই যে গাছগুলো মরে ফুল হয়ে তারপরে গাছগুলো মরে গিয়েছে, আমি ডালগুলো কেটে দিয়েছি। আর এখন দেখো নতুন ফুল হবে, মানে কড়ি এসেছে। আর আমি সেই একটা গাছ থেকে আমি অনেক গাছ করব, সেটা আমি আগেরবার যেন আমাকে কিনতে না হয়। তো আমি সেটাই করছি, একটা গাঁদা ফুলের গাছ কিনেছি, সেই গাছ থেকে আমি অনেক গাছ করেছি, আরও ভবিষ্যতে আরও অনেক গাছ করব। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমার মোট 100 টাকার গাছ ছিল, সেই 100 টাকার গাছ থেকে আমি 1000 টাকার গাছ করব। তো চলো, আর ডালিয়া ফুলেও কিন্তু খুব সুন্দর করে এসেছে। আমি দিনের পর দিন যত্ন করে যাই, জল দিয়ে যাই, 2 বেলা সকালে জল, বিকালে জল দিয়ে যাই। যেহেতু এখন গরমের দিন জলটা নিয়ে বেশি বেশি করে জল দিচ্ছি। তবে ডালিয়া ফুল যেহেতু বাঁচবে না, কিন্তু চারা করতে পারবো শেকড়টা থেকে। যে ফুল এসেছে, আবার কড়ি এসেছে। আর গেঁদা ফুলগুলো তো ফুল এসেছে, দেখো অনেক কড়ি এসেছে, অনেক ছোট ছোট গাছগুলোতেও কড়ি এসেছে। এই যে কড়িটা দেখতে পাচ্ছি, চন্দ্রমল্লিকার কড়ি এসেছে। এখন কিন্তু সিজন না, সিজন চলে গিয়েছে, তবু আমি চেষ্টা করে করে ওদের মানে কড়ি এনেছি আর কি। তো যাই হোক, যত্ন করছি, সবজি পোছা জল দিচ্ছি, গোবর সার দিচ্ছি, ছাগলের যে মানে গু আছে, পায়খানা আর কি, সেগুলো পর্যন্ত এনে এনে দিয়েছি পাশের বাড়ি থেকে। তো যার জন্য এত সুন্দর রেজাল্ট পেয়েছি, এত সুন্দর ফুল হয়েছে, আর ভবিষ্যতেও এত সুন্দর ফুল হবে। তো চলো, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ।